হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? 10 মিনিট স্কুলের আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই অনেক বেশি পড়াশোনা করছো এবং সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা। যারা এইচএসসি পরীক্ষার্থী এবং যারা কলেজে পড়ছো তাদের জন্য কিন্তু আজকের লাইভ ক্লাস ইংলিশ সেকেন্ড পেপার, বিশেষ করে গ্রামারের উপরে আমরা বেশি জোর দিব। এই ক্লাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার লেকচারের প্রথমেই 10 মিনিট স্কুলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এরকম একটি চমৎকার উদ্যোগ গ্রহণ করবার জন্য, এবং বিশেষ করে 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিককে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ও আমার আসলে সরাসরি স্টুডেন্ট, সে আমাকে মনে রেখেছে। আজকের প্রোগ্রামটা হবে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের উপরে। সেকেন্ড পেপার তোমরা জানো যে নতুন সিলেবাসে ইংলিশে A+ পেতে চাইলে তোমাকে গ্রামার অংশে অনেক বেশি ভালো করতে হবে, কারণ ফার্স্ট পেপারে নাম্বার ওঠানোটা খুবই কঠিন এবং গ্রামার পার্টে হলো 60 মার্কস। আমরা আজকে গ্রামার পার্টের যে অংশগুলো কনফিউজিং, যে অংশগুলো সাধারণত মিস্টেক করে স্টুডেন্ট, ওই অংশগুলোর উপরে আমরা জোর দিব। তোমরা খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবে এবং আমরা গ্রামার পার্টের সলভ করবার ক্ষেত্রে কিছু টেকনিক ব্যবহার করব এবং যে আইটেমগুলোর উপরে বেশি ফোকাস করা উচিত সেই আইটেমগুলোর উপরে আমরা বেশি জোর দিব। ঠিক আছে, দেখা যাক, আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা প্রথমে আলোচনা করছি হলো রাইট ফর্মস অফ ভার্বস এবং কমপ্লিটিং সেন্টেন্স। রাইট ফর্মস অফ ভার্বস এবং কমপ্লিটিং সেন্টেন্সকে আমি আলাদা করি না এই জন্য, কারণ রাইট ফর্মস অফ ভার্বস যদি কেউ ঠিকমতো বুঝে তাহলে সে কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবে, আবার কমপ্লিটিং সেন্টেন্স যদি সে ঠিকমতো করতে পারে তাহলে সে আবার রাইট ফর্মস অফ ভার্বসও করতে পারবে সে। আমরা দেখে নেই, আমরা একসাথে করব রাইট ফর্মস অফ ভার্বস এবং কমপ্লিটিং সেন্টেন্স। আমরা প্রথমে দেখি এখানে আছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। অ্যাজ ইফ এবং অ্যাজ দো প্রায়ই পরীক্ষার মধ্যে আসে। তোমরা দেখবা এক্সামে প্রায়ই অ্যাজ ইফ এবং অ্যাজ দোর স্ট্রাকচারটা আসে। এটা কিছুটা কনফিউজিং, অর্থাৎ একটা স্ট্রাকচার তোমরা জানো কিন্তু পরীক্ষার মধ্যে তোমরা যে স্ট্রাকচারটা জানো ওই স্ট্রাকচারটা জানার কারণে এক ধরনের কনফিউশন কাজ করে। আমরা এক্সাম্পল দিচ্ছি, যেমন এখানে দেখো অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে এখানে আছে ইট সাউন্ডস অ্যাজ ইফ ইট বি আ হ্যামার। আমি একটু বলে নেই, অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে খেয়াল রাখবা, অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে যদি অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বের ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে, আমি আবার রিপিট করছি, অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বের ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম থাকে তখন পরের ভার্ব হবে হচ্ছে ওয়্যার অথবা মূল ভার্বের পাস্ট টেন্স। এই অংশটা তোমরা জানো, কিন্তু এইচএসসি লেভেলের পরীক্ষার মধ্যে আসে হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বের ভার্ব যখন পাস্ট টেন্স তখন পরের ভার্ব হবে হচ্ছে হ্যাড বিন অথবা হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। মজার ব্যাপার হলো স্টুডেন্ট কনফিউজ করে যখন পূর্বের ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে, তখন সে ঠিকমতো খেয়াল করে না, তখন সে ভুল করে ফেলে। তাহলে পরীক্ষার মধ্যে যখন তুমি দেখবে অ্যাজ ইফ আছে অথবা অ্যাজ দো আছে, তখন তুমি প্রথমে চেক করবা অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বের ভার্ব কি প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে। যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে পরে হবে ওয়্যার। টু বি ভার্বের ক্ষেত্রে ওয়্যার, যেখানে অ্যাম বসার কথা সেখানে ওয়্যার হবে, যেখানে ওয়াজ বসার কথা সেখানে ওয়্যার হবে, আর মূল ভার্বের ক্ষেত্রে হবে হলো পাস্ট টেন্স। আমরা একটা এক্সাম্পল দেখে নেই, যেমন ইট সাউন্ডস অ্যাজ ইফ ইট বি আ হ্যামার। এখানে দেখো ইট সাউন্ডস প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে বির জায়গায় আমরা বসাবো হচ্ছে ওয়্যার। বির জায়গায় আমরা কি বসাই দিব? ওয়্যার। কিন্তু যখন এরকম হবে দ্য বয় বিহেভড অ্যাজ দো হি বি ম্যাড, দেখো অ্যাজ দোর আগের ভার্ব কিন্তু বিহেভ পাস্ট ফর্মে আছে। পাস্ট ফর্মে আছে মানে হচ্ছে পরের ভার্ব হচ্ছে টু বি ভার্বের জায়গায় বসবে হ্যাড বিন, আর মূল ভার্বের জায়গায় বসবে হলো হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। যেহেতু এখানে বি আছে, আমরা এখানে কিন্তু ওয়্যার বসাবো না, আমরা এখানে বসাবো হচ্ছে হ্যাড বিন। সেক্ষেত্রে অ্যান্সারটা হবে দ্য বয় বিহেভড অ্যাজ দো হি হ্যাড বিন ম্যাড। তাহলে কনফিউশন সবাই ক্লিয়ার হওয়ার কথা। অর্থাৎ আবার আমি রিপিট করছি, অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বে যদি প্রেজেন্ট ফর্ম থাকে পরে টু বি ভার্বের জায়গায় বসবে হচ্ছে ওয়্যার, আর অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বে যদি পাস্ট ফর্মে থাকে তখন টু বি ভার্বের জায়গায় বসবে হ্যাড বিন, মূল ভার্বের জায়গায় বসবে হচ্ছে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। প্রায়ই এই স্ট্রাকচার কমপ্লিটিং সেন্টেন্সে আসে এবং রাইট ফর্মস অফ ভার্বস আসে। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ওয়েল এর ক্ষেত্রে কিছু, এখানে অ্যাজ ওয়েল এর কিছু কনজাংশন আছে, এখানে ভালো করে খেয়াল করো। যদি দেখো অ্যাজ ওয়েল এজ আছে অথবা অ্যালং উইথ আছে অথবা টুগেদার উইথ আছে অথবা অ্যান্ড নট আছে অথবা ইন অ্যাডিশন টু আছে অথবা অ্যাকম্পানিড বাই আছে, তখন মনে রাখবা এইসব দ্বারা যদি কোনো একটা সেন্টেন্স কানেক্টেড থাকে তখন আমরা প্রথম সাবজেক্টটা ব্যবহার করব। আমি আবার বলছি, অ্যাজ ওয়েল এজ এর ক্ষেত্রে, অ্যাজ ওয়েল এজ এর ক্ষেত্রে, অ্যালং উইথ এর ক্ষেত্রে, টুগেদার উইথ এর ক্ষেত্রে, অ্যান্ড নট এর ক্ষেত্রে, ইন অ্যাডিশন টুর ক্ষেত্রে, অ্যাকম্পানিড বাই এর ক্ষেত্রে দেখবা দুই পাশে সাবজেক্ট আছে। তোমরা ভার্ব চুজ করবা হচ্ছে প্রথম সাবজেক্টকে দিয়ে। এখানে এক্সাম্পল দিচ্ছি, যেমন হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স বি প্রেজেন্ট ইয়েস্টারডে। এটাকে যদি বাংলা করা হয় সে এবং তার ভাইয়েরা গতকাল প্রেজেন্ট ছিল,
তার মানে আমরা যদি প্রশ্ন করি গতকাল প্রেজেন্টকে একজন ছিল না কোনো একজনের বেশি ছিল, অবশ্যই একজনের বেশি ছিল, সেক্ষেত্রে কিন্তু ভার্বটা প্লুরাল হওয়া উচিত, কিন্তু আমরা এখানে প্লুরাল করছি না, কারণ আমাদের স্ট্রাকচার বলে যেহেতু এটা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে শুরু হয়েছে আমরা শুধু কাউন্ট করবো হলো প্রথম সাবজেক্ট, সেই ক্ষেত্রে বির জায়গায় বসবে হচ্ছে ওয়াজ, বির জায়গায় বসবে ওয়াজ। তাহলে মনে থাকবে সবার অ্যাজ ওয়েল অ্যাজ এর ক্ষেত্রে, অ্যালং উইথ এর ক্ষেত্রে, টুগেদার উইথ এর ক্ষেত্রে তোমরা কাউন্ট করবা হচ্ছে প্রথম সাবজেক্ট। আবার এর সাথে একদম কন্ট্রাস্ট হচ্ছে নাইদার নর। যদি এরকম থাকে নাইদার ডট ডট নর আছে, অথবা আইদার ডট ডট অর আছে, অথবা শুধু অর আছে, অথবা শুধু নর আছে, তখন কিন্তু প্রথম সাবজেক্ট বসবে না, তখন দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব নিতে হবে। অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ এর ক্ষেত্রে হচ্ছে প্রথম সাবজেক্ট, নাইদার নরের ক্ষেত্রে হবে হলো সেকেন্ড সাবজেক্ট। যেমন আমরা এখানে দেখি নাইদার হার সিস্টার্স নর শি বি প্রেজেন্ট ইয়েস্টারডে, এখানে নাইদার হার সিস্টার্স নর শি বি প্রেজেন্ট ইয়েস্টারডে, আমরা এখানে কাউন্ট করবো হচ্ছে শিকে, কারণ শি হচ্ছে আমাদের সেকেন্ড সাবজেক্ট, সেই ক্ষেত্রে বি হয়ে যাবে হচ্ছে ওয়াজ। তাহলে ক্লিয়ার? অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ এবং নাইদার নর হচ্ছে কন্ট্রাস্ট, একদম বিপরীত। এর পরের স্ট্রাকচারে আমরা যাচ্ছি। আমরা কিন্তু যে আইটেমগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি আবার বলছি যে আমি সব কিছু নিয়ে ডিটেল আলোচনা করব না, যে আইটেমগুলো আমাদের এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ওই আইটেমের উপর আমরা ফোকাস করব। এরপর আমরা যাই, যদি ইউজ টু থাকে অথবা টু বি ভার্ব প্লাস ইউজ টু থাকে, অত্যন্ত কনফিউজিং। আমরা সবাই জানি টুর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু মনে রাখতে হবে যদি ইউজ টু থাকে, শুধু ইউজ টুর পূর্বে কোনো টু বি ভার্ব নেই, তখন সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কিন্তু যদি ইউজ টুর পূর্বে টু বি ভার্ব থাকে তখন কিন্তু আইএনজি হবে, এটা মনে রাখবে। আবার বলছি, ইউজ টু যদি একা থাকে, অর্থাৎ ইউজ টুর পূর্বে যদি কোনো টু বি ভার্ব না থাকে তখন সরাসরি প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু ইউজ টুর পূর্বে যদি টু বি ভার্ব থাকে তখন কিন্তু আইএনজি হবে। যেমন এক্সাম্পল দিচ্ছি আমরা এখানে হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, এখানে ইউজ টুর পূর্বে কিন্তু কোনো টু বি ভার্ব নেই, সেক্ষেত্রে হি ইউজ টু ওয়াক হবে, ওয়াকিং হবে না। কিন্তু আমরা যদি এরকম দেখি হি ইজ ইউজ টু, এখানে ইউজ টুর পূর্বে টু বি ভার্ব আছে, সেক্ষেত্রে ওয়াক হবে না, হবে হচ্ছে ওয়াকিং। এক্সামের মধ্যে কনফিউশন কাজ করে, স্টুডেন্ট মনে করে যে টু আছে, টুর পরে আমরা প্রেজেন্ট ফর্ম দেব, আসলে তা নয়। আমি আবার রিপিট করছি, ইউজ টুর পূর্বে যখন টু বি ভার্ব থাকবে না তখন প্রেজেন্ট ফর্ম বসবে, আর ইউজ টুর পূর্বে যখন টু বি ভার্ব থাকবে তখন আইএনজি হবে। পরের স্ট্রাকচারে আমরা যাচ্ছি। সিন্সের ক্ষেত্রে এখানেও কনফিউশন কাজ করে। সিন্স দ্বারা দুটি বাক্যাংশ যখন যুক্ত থাকবে, তোমরা খেয়াল করবা সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ফর্ম অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে, আমি আবার রিপিট করছি, সিন্স দ্বারা যুক্ত কোনো সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, পরে হবে হচ্ছে পাস্ট, কিন্তু আগেই যদি পাস্ট থাকে পরে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। আমরা এক্সাম্পলে যাচ্ছি, যেমন 5 years have passed since we, 5 years have passed, এখানে আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে পরে আমরা যাব হচ্ছে পাস্ট টেন্স। 5 years have passed since we met last, এরকম কিছু একটা, we met last। কিন্তু যখন আমরা দেখব 5 years past, এখানে কিন্তু হ্যাভ নেই, সিন্সের পূর্বের অংশ পাস্ট আছে, তখন আমরা এটাকে পাস্ট পারফেক্ট করব। এই একই সেন্টেন্সে যদি আমি এইভাবে করি 5 years past since we, তখন হবে we had met last। আবার রিপিট করছি, সিন্স যুক্ত সেন্টেন্সে প্রথম অংশ যখন প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট, পরের অংশ হবে হচ্ছে পাস্ট। সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যখন পাস্ট, তখন পরের অংশ হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এরপর আসি আমরা কন্ডিশনাল সেন্টেন্সে। আমরা সবাই জানি, কিন্তু এরপরেও কনফিউশন কাজ করে। আমরা যখন বোর্ডের খাতা দেখি তখন দেখি খুব কমন মিস্টেক করেছে, আমরা খুব কষ্ট পাই যখন দেখি একটা স্টুডেন্ট খুব ভালো গ্রামার জানে, বোঝা যাচ্ছে, কিন্তু ছোট ছোট ভুলের জন্য তার নাম্বার কমে যাচ্ছে। মনে রাখবে যে কিছুই জানে না সে জিরো, কিন্তু জাস্ট ছোট্ট একটা ভুল করেছে সেও কিন্তু হলো জিরো। কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে কিছু না কিছু কমপ্লিটিং সেন্টেন্সে আসবেই। যেমন কন্ডিশনাল সেন্টেন্সগুলো রিপিট করে দিচ্ছি, যেমন কন্টিনিউয়াস সেন্টেন্সে খেয়াল রাখবা, যদি ইফ প্লাস প্রেজেন্ট ফর্ম থাকে, ইফ যুক্ত সেন্টেন্সের একটা অংশ যখন প্রেজেন্ট, অপর অংশ হবে হচ্ছে ফিউচার, এটা সবাই জানো। ইফ যুক্ত সেন্টেন্সের একটা অংশ যখন প্রেজেন্ট, অপর অংশ হবে হলো ফিউচার। যেমন ইফ ইউ স্টাডি সিরিয়াসলি, অপর অংশ হবে ইউ উইল ডু আ গুড রেজাল্ট, এরকম কিছু। ইফ ইউ স্টাডি সিরিয়াসলি ইউ উইল ডু আ গুড রেজাল্ট, এই অংশটা তোমাদের মনে থাকে। এরপর আসে ইফ যুক্ত সেন্টেন্সের একটা অংশ যখন পাস্ট, ইফ যুক্ত সেন্টেন্সের একটা অংশ যখন পাস্ট, অপর অংশ হবে হচ্ছে উড অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন ইফ
ইউ স্টাডিড সিরিয়াসলি, আগের এক্সাম্পলটাই আমরা নিয়েছি, ইফ ইউ স্টাডিড সিরিয়াসলি, সেক্ষেত্রে সেকেন্ড পার্ট হবে ইউ উড ডু এ গুড রেজাল্ট। কিন্তু মনে রাখবে সবচাইতে কনফিউশন কাজ করে হচ্ছে থার্ড কন্ডিশনালে, এবং পরীক্ষার মধ্যে প্রায় কিন্তু এইচএসসি লেভেলে এই যে অংশটা তোমাদের মনে থাকে ওই অংশ পরীক্ষার মধ্যে আসে না, বেশি আসে হচ্ছে এই অংশটা, 3 নম্বর অংশটা। 3 নম্বর অংশে ইফ যুক্ত সেন্টেন্সের একটা অংশ যখন পাস্ট পারফেক্ট, অপর অংশ হবে উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। আবার বলছি, ইফ যুক্ত সেন্টেন্সের একটা অংশ যখন পাস্ট পারফেক্ট, অপর অংশ হবে উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। যেমন ইফ ইউ হ্যাড স্টাডিড সিরিয়াসলি, সেক্ষেত্রে হবে ইউ উড হ্যাভ ডান এ গুড রেজাল্ট। আমরা আবার পুরোটাকে রিপিট করছি। আবার ইফ যুক্ত সেন্টেন্সের একটা অংশ যখন প্রেজেন্ট, অপর অংশ ফিউচার, একটা অংশ যখন পাস্ট, অপর অংশ উড অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর একটা অংশ যখন পাস্ট পারফেক্ট, অপর অংশ উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। এখন আসো প্রায় পরীক্ষার মধ্যে আসে ইট ইজ টাইম অথবা হাই টাইম যদি থাকে। ইট ইজ টাইম অথবা হাই টাইম যদি থাকে তখন দুই রকম হতে পারে। যদি সাবজেক্ট দাও অথবা সাবজেক্ট দেয়া থাকে তখন সাবজেক্টের পর পাস্ট টেন্স প্লাস অবজেক্ট হবে। ইট ইজ টাইম অথবা হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স অথবা টু প্লাস প্রেজেন্ট ফর্ম। আবার বলছি, ইট ইজ টাইম অথবা হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স অথবা টু প্লাস প্রেজেন্ট ফর্ম হতে পারে। যেমন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এরপর উই গেভ আপ আওয়ার ব্যাড হ্যাবিটস, এরকম কিছু একটা। অথবা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উই স্টাডিড সিরিয়াসলি, অর্থাৎ ভালো করে পড়াশোনা করবার এখনই সময়। আমরা অথবা টু ব্যবহার করতে পারি। ধরো এখানে কোনো সাবজেক্ট নেই, সেক্ষেত্রে হবে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম টু স্টাডি সিরিয়াসলি। ওকে, এরপরে স্ট্রাকচার আমরা যাচ্ছি। এই স্ট্রাকচারটাও প্রায় পরীক্ষার মধ্যে আসে। আমি আবার বলছি, আমরা একদম সব গ্রামার স্ট্রাকচার নিয়ে কিন্তু আমরা আজকের প্রোগ্রামে আলোচনা করব না। আজকের প্রোগ্রামে আমরা মূলত ফোকাস করব যে আইটেমগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। হ্যাড বেটার যদি থাকে, হ্যাড সুনার যদি থাকে, উড বেটার থাকে, উড রাদার থাকে, হ্যাড রাদার থাকে, নিড নট থাকে, ডেয়ার নট থাকে, লেট থাকে, তাহলে মনে রাখবে এরপর সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, টু বসবে না। আমি আবার রিপিট করছি, যদি দেখো হ্যাড বেটার আছে, হ্যাড সুনার আছে, উড বেটার আছে, উড রাদার আছে, হ্যাড রাদার আছে, নিড নট আছে, ডেয়ার নট আছে, লেট আছে, এরপর সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এরপর সরাসরি ভার্বের কি বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন ইউ হ্যাড বেটার গো নাও, ইউ হ্যাড বেটার গো নাও, ইউ হ্যাড বেটার টু গো নাও না, ইউ হ্যাড বেটার গো নাও। ওকে, আনলেস যদি থাকে, মনে রাখবে আনলেসের পর অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা হবে, আনলেস নিজেই নেগেটিভ, এই জন্য আনলেসের পর হাবোধক তথ্য দিতে হবে। যেমন আনলেস ইউ আর অনেস্ট, আনলেস ইউ আর অনেস্ট you will not prosper in life অথবা you cannot prosper in life। আমরা এরপর চলে আসবো হচ্ছে মডিফায়ার, অত্যন্ত গুরুত্বপূর্ণ আইটেম। মডিফায়ার তোমরা জানো, এবং মডিফায়ার কিন্তু কনফিউশন কাজ করে। মডিফায়ারের ক্ষেত্রে কেয়ারফুল থাকবা। মডিফায়ার পারার জন্য তোমাকে যথেষ্ট প্র্যাকটিস করে আসতে হবে, এবং মডিফায়ার না পারার পেছনে মূল কারণটা হচ্ছে মডিফায়ার যে কনটেক্সটের উপরে আসবে ওই কনটেক্সট সম্পর্কে তোমাদের খুব ভালো আইডিয়াটা না থাকা। মডিফায়ার জানতে হলে তোমাকে কিছু স্ট্রাকচার মাথায় রাখতে হবে। এক নম্বরে আসা হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভকে আমরা যদি খুব সহজ করে বলি, মাথায় রাখবা, যখন কোনো শব্দগুচ্ছ তার পূর্বে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, যখন কোনো শব্দগুচ্ছ তার পূর্বে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে আমরা অ্যাপোজিটিভ বলি। আরেকটা টেকনিক বলে দিচ্ছি, অ্যাপোজিটিভ যখন তোমরা করবা তখন প্রথমে ওই শব্দগুচ্ছের পূর্বে প্রথম শব্দটা আর্টিকেল দিলে পরে ভালো, এটা মিস্টেক হওয়ার পসিবিলিটি কম থাকে। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, কাজী নজরুল ইসলাম, যেমন প্রথমে একটা সহজ এক্সাম্পল দিচ্ছি, করিম দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস ইজ লাইকড বাই অল। করিম, মাঝখানে অংশটা দেখো, করিমটাকে দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, মাঝখানের অংশটা করিম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, সেই জন্য আমরা এটাকে বলছি হচ্ছে অ্যাপোজিটিভ, ইজ লাইকড বাই অল। একইভাবে আমরা যদি কাজী নজরুল ইসলাম বলি তখন মাঝখানে আমরা এরকম বলতে পারি, কাজী নজরুল ইসলাম দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ ইজ মাই ফেভারিট পোয়েট। তবে মাথায় রাখতে হবে, আবার পরীক্ষার মধ্যে কাজী নজরুল ইসলাম এসছে, কিন্তু সে আসলে আমাদের জাতীয় কবি না, হতে পারে সে কোনো মার্চেন্ডাইজার হতে পারে, অথবা সে কোনো কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর হতে পারে। তখন তোমাকে খেয়াল করতে হবে কাজী নজরুল ইসলাম তোমার কোশ্চেনের কনটেক্সটে সে কি আমাদের ন্যাশনাল পোয়েট নাকি সে কোনো কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর। ধরো সে ন্যাশনাল পোয়েট না, ম্যানেজিং ডাইরেক্টর, তখন আমরা বলবো কাজী নজরুল ইসলাম দ্য
ম্যানেজিং ডাইরেক্টর অফ এক্স গ্রুপ ইজ মাই ফেভারিট পয়েন্ট, এরকম হতে পারে, ঠিক আছে? ইজ মাই ফেভারিট পার্সন তখন হবে। অর্থাৎ তুমি অ্যাপোজিটিভ বসানোর পূর্বে তুমি খেয়াল করবা কোন কনটেক্সটে তুমি লিখছো, কার সম্পর্কে লিখছো, এবং তুমি যাই লেখো না কেন ওই টোটাল শব্দগুচ্ছটা তার পূর্বে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, এবং রিস্ক এড়িয়ে চলবার জন্য প্রথমে একটা আর্টিকেল দিলে পরে সুবিধা। এরপর আসো পজিটিভ সম্পর্কে তোমার জানতে, দেখবা প্রায় গ্যাপের মধ্যে লেখা থাকবে ইউজ পজিটিভ। পজিটিভ একদম সহজ। পজিটিভ হচ্ছে আওয়ার, হিজ, হার, দেয়ার অথবা অ্যাপোস্ট্রোফিএস। অর্থাৎ যখনই তোমাকে বলবে ইউজ পজিটিভ তখন তুমি আওয়ার বসাবা, অথবা দেয়ার বসাবা, অথবা হার বসাবা, অথবা হিজ বসাবা, অথবা ইটস বসাবা, অথবা অ্যাপোস্ট্রোফিএস বসাতে পারো। অর্থাৎ কি বসাতে হবে এটা ডিপেন্ড করবে কনটেক্সটটা কি আছে। এরপরে আসো হলো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রায় পরীক্ষার মধ্যে আসে। যদি বলে ইউজ ডেমনস্ট্রেটিভ তখন তুমি বসাবা হলো দিস, অথবা দ্যাট, অথবা দোজ, অথবা দিস ইত্যাদির কিছু একটা তুমি বসাবা। অর্থাৎ বসাইতে হবে আবার ওই সেন্টেন্সের সাবজেক্ট এবং ওই সেন্টেন্সের ভার্বের সাথে মিল রেখে তুমি বসাবা। এরপর আসা হচ্ছে কোয়ান্টিফায়ার, অর্থাৎ যে শব্দ কোনো সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে। আবার বলছি, যে কোনো শব্দ যদি এটি সংখ্যাকে অথবা পরিমাণকে নির্দেশ করে তাকে আমরা কোয়ান্টিফায়ার বলি। যেমন মেনি, যেমন মোর, যেমন মাচ, যেমন সাম, যেমন নান, যেমন এনি, ইচ, এভরি, ফার্স্ট, সেকেন্ড, এরকম যে কোনো শব্দ কোয়ান্টিফায়ার হতে পারে। আমরা শুধু খেয়াল রাখবো যে তুমি যে শব্দটা বসাইতেছো সেটা যেন কোনো একটা সংখ্যা অথবা কোনো পরিমাণকে নির্দেশ করে। এরপর আসো হচ্ছে ইন্টেন্সিফায়ার। স্টুডেন্ট কনফিউজ হয় যে ইন্টেন্সিফায়ারটা কি। ইন্টেন্সিফায়ার হচ্ছে যে শব্দ ভার্বের কাজের তীব্রতাকে প্রকাশ করে। আবার বলছি, যে শব্দ ভার্বের কাজের তীব্রতাকে প্রকাশ করে তাকে আমরা ইন্টেন্সিফায়ার বলি। সাধারণত কিছু ইন্টেন্সিফায়ার আছে, যেমন ভেরি, যেমন এক্সট্রিমলি, যেমন রিয়ালি, যেমন ইনক্রেডিবলি, যেমন সিভিয়ারলি। সাধারণত এই সমস্ত শব্দগুলো ইন্টেন্সিফায়ার হিসেবে কাজ করে। এরপর আসো ডিটারমাইনার। মনে রাখবা যখন বলবে ইউজ ডিটারমাইনার, সাধারণত 4 রকমের শব্দের যে কোনো একরকম শব্দ ডিটারমাইনার হতে পারে, ঠিক আছে? সাধারণত 4 রকমের শব্দের যে কোনো একরকম শব্দ ডিটারমাইনার হতে পারে। সেগুলা কি কি? যেমন পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, আর্টিকেল অথবা ডিস্ট্রিবিউটিভ হতে পারে। আবার বলছি, যখন বলবে ডিটারমাইনার তখন তুমি খেয়াল রাখবা এখানে হয় পজেসিভ বসবে, না হয় এখানে ডেমনস্ট্রেটিভ বসবে, না হয় এখানে আর্টিকেল বসবে, না হয় এখানে কোয়ান্টিফায়ার বসবে। অর্থাৎ তোমার সেন্টেন্সের স্ট্রাকচার, তোমার সেন্টেন্সের সাবজেক্ট, তোমার সেন্টেন্সের অর্থ, কনটেক্সট এই সব তোমাকে মিন করবে যে তুমি এখানে পজেসিভ বসাবা, নাকি তুমি এখানে ডেমনস্ট্রেটিভ বসাবা, নাকি এখানে কোয়ান্টিফায়ার বসাবা, ঠিক আছে? এরপর আসো হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল মনে রাখবে, পার্টিসিপল 3 রকম হতে পারে। যখন বলবে পার্টিসিপলের কোশ্চেন কয়েক রকম হতে পারে। যদি বলে ইউজ পার্টিসিপল, যদি বলে ইউজ পার্টিসিপল তখন তুমি 3 রকমের যে কোনো একরকম পার্টিসিপল বসাবা। পার্টিসিপল 3 রকম হতে পারে। 1 আইএনজি হতে পারে, এটা প্রেজেন্ট পার্টিসিপল। 2 পাস্ট পার্টিসিপল হতে পারে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা বসাবো। 3 নাম্বার হচ্ছে পারফেক্ট পার্টিসিপল হতে পারে, এটা হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল হতে পারে, ঠিক আছে? তবে ম্যাক্সিমাম সময় পরীক্ষার মধ্যে আসে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল হতে পারে। এরপর ইনফিনিটিভ হতে পারে। ইনফিনিটিভ তোমরা জানো যে যদি বলে ইনফিনিটিভ, ইউজ ইনফিনিটিভ তখন 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। কিন্তু যদি বলে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ তখন তুমি 2 বসাবা, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবা, এরপর অবজেক্ট বসাবা। তাহলে মনে রাখবে কিন্তু যদি বলে ইনফিনিটিভ তখন 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বসানোর কোনো দরকার নেই। কিন্তু যদি বলে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ তখন তুমি 2 বসাবা, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবা এবং অবজেক্ট বসাবা। এরপর আসো হলো নাউন অ্যাডজেক্টিভ। খুবই কনফিউজিং। যদি বলে ইউজ অ্যাডজেক্টিভ তখন তুমি অ্যাডজেক্টিভ বসাবা, যেমন হি ইজ এ গুড বয়, গুড এখানে অ্যাডজেক্টিভ। কিন্তু যদি বলে ইউজ নাউন অ্যাডজেক্টিভ, মনে রাখবা নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো একটা নাউন যেটি আরেকটি নাউনের পূর্বে বসবে কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। আমি আবার বলছি, নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে একটি নাউন বসবে আরেকটি নাউনের পূর্বে কিন্তু কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। যেমন আমি এখানে এক্সাম্পল দেইনি, যেমন তুমি যদি বলো বাস স্টেশন, বাস স্টেশন, বাস শব্দটা হচ্ছে নাউন কিন্তু স্টেশনের পূর্বে বসে কি স্টেশন আমরা বুঝতে পারছি। আমি যদি বলি ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট শব্দটা হচ্ছে নাউন কিন্তু প্লেয়ারের পূর্বে ক্রিকেট বসানোর পরে আমরা বুঝতে পারছি যে সে আসলে কি খেলে বা কি প্লেয়ার। সেজন্য মাথায় রাখবে যদি বলে ইউজ নাউন অ্যাডজেক্টিভ কখনোই কিন্তু অ্যাডজেক্টিভ বসবে না, বসবে হচ্ছে নাউন এবং কাজ করবে কিসের মতো? কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। এরপর আসো হচ্ছে যেমন এখানে এক্সাম্পল দিয়েছি আমি, তুমি যদি বলো রুরাল পিপল,
তুমি যদি বলো রুরাল পিপুল, রুরাল শব্দটা হলো অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এটা নাউন অ্যাডজেক্টিভ হবে না। কিন্তু যখন তুমি বলবা ভিলেজ পিপুল, একই অর্থ কিন্তু মিন করছে। যখন তুমি বলবা ভিলেজ পিপুল, ভিলেজ শব্দটা হচ্ছে নাউন, কিন্তু পিপুলের আগে বসে সেটি অ্যাডজেক্টিভের কাজ করছে, অর্থাৎ কোন ধরনের মানুষ ভিলেজ শব্দটা বুঝিয়ে দিচ্ছে। আবার দেখো তুমি যদি বলো আরবান পিপুল, আরবান শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা নাউনের কাজ করছে না। আরবান পিপুল হচ্ছে শহরের মানুষ, কিন্তু এটাকেই তুমি যদি নাউন অ্যাডজেক্টিভের আকারে বসাও তখন এটা বসবে হলো সিটি পিপুল। অর্থাৎ তুমি যখন বলবা আরবান পিপুল তখন এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ, আর যখন তুমি বলবা সিটি পিপুল তখন সেটা নাউন অ্যাডজেক্টিভ। মনে রাখবা, স্টুডেন্ট কিন্তু কনফিউজ করে, স্টুডেন্টকে লিখতে বলেছে হলো ইউজ নাউন অ্যাডজেক্টিভ, কিন্তু স্টুডেন্ট মনে করে যে এটা বসবে হলো অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট অ্যাডজেক্টিভ লেখে এবং পরীক্ষার মধ্যে তারা ভুল করে। এরপর আসো মডিফাইং নাউন। মনে রাখবা, যখনই বলবে মডিফাই দ্য নাউন, এটা প্রি মডিফাই হতে পারে অথবা পোস্ট মডিফাই হতে পারে, অর্থাৎ যদি নাউনকে মডিফাই করতে বলে সেটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। অলমোস্ট 99% ক্ষেত্রে যখন নাউনকে মডিফাই করতে বলবে তখন সেটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, মনে রাখবা। আবার যখন ভার্বকে মডিফাই করতে বলবে, যেভাবে বলুক না কেন, অর্থাৎ ভার্বকে যদি মডিফাই করতে বলে সেটা হবে অ্যাডভার্ব। তাহলে আবার বলছি, নাউনকে যদি মডিফাই করতে বলে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর ভার্বকে যদি মডিফাই করতে বলে সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব। আবার অ্যাডভার্বের খেয়াল রাখবা, অ্যাডভার্ব মূলত 3 রকম, তোমরা জানো, আবার মনে করিয়ে দিচ্ছি, রিপিট করছি, কারণ যে বিষয়গুলো তোমরা কনফিউজিং হয় এবং তোমরা খুব সিলি মিস্টেক করো। যখন অ্যাডভার্ব খেয়াল রাখবা, যদি বলে ইউজ অ্যাডভার্ব তখন 3 রকমের শব্দ হতে পারে। কয় রকমের শব্দ হতে পারে? 3 রকমের। এক, এটি কোনো জায়গাকে নির্দেশ করতে পারে, অর্থাৎ যে শব্দ ভার্বের কাজ করবার জায়গাকে নির্দেশ করে তাকে আমরা বলি অ্যাডভার্ব অফ প্লেস। আর যে শব্দ ভার্ব কিভাবে কাজ করে, ওই প্রক্রিয়াকে, ওই পদ্ধতিকে নির্দেশ করে, তখন তাকে আমরা বলি অ্যাডভার্ব অফ মেনার। আবার যে শব্দ ভার্ব কখন কাজ করে এটাকে যদি বলে তখন সেটাকে বলা হয় হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, যেমন সে 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 নির্দিষ্ট, সে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়ে, সে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়ে, এটা কোথায় পড়ে? সে কলেজে পড়ে, অ্যাডভার্ব অফ প্লেস। সে 2003 সালে সে পড়েছে, টাইমকে নির্দেশ করছে, তখন এটা হবে হলো অ্যাডভার্ব অফ টাইম। আবার আমরা যদি বলি যে সে ভালোভাবে পড়ে, নিয়মিত পড়ে, এরকম যদি আন্তরিকভাবে পড়ে, এরকম কোনো কাজ করবার প্রক্রিয়া অথবা পদ্ধতিকে যদি বোঝায় তখন সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব অফ মেনার। মনে রাখবে, প্রায় কিন্তু পরীক্ষার মধ্যে অ্যাডভার্ব আসে এবং প্রি মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব বলে এবং প্রি মডিফাই দ্য নাউন ইত্যাদি ইত্যাদি বলে। এরপর আসো প্রিপোজিশনাল ফ্রেজ। মাথায় রাখবা, প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে কিছুই না, যে শব্দগুচ্ছ প্রিপোজিশন দিয়ে শুরু হয় তাকে আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেজ। যে শব্দগুচ্ছ প্রিপোজিশন দিয়ে শুরু হয়, আবার রিপিট করছি, যে শব্দগুচ্ছ প্রিপোজিশন দিয়ে শুরু হবে তাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলি। আবার ফ্রেজ কাকে বলে? যখন কোনো শব্দগুচ্ছ নির্দিষ্ট কোনো অর্থকে প্রকাশ করে, যখন কোনো শব্দগুচ্ছ নির্দিষ্ট কোনো অর্থকে প্রকাশ করে তাকে আমরা ফ্রেজ বলি। আর ওই শব্দগুচ্ছ যখন প্রিপোজিশন দিয়ে শুরু হয় তখন তাকে আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং কথাটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস এবং এই গ্রুপ অফ ওয়ার্ড শুরু হয়েছে হলো প্রিপোজিশন দিয়ে। যেমন ফর দ্য কান্ট্রি, ফর দ্য কান্ট্রি একটা গ্রুপ অফ ওয়ার্ডস এবং এটা শুরু হয়েছে হলো প্রিপোজিশন ফর দিয়ে, সেই জন্য এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এরপর আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব, বোর্ডে ঠিক কিভাবে মডিফায়ার আসে আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। দেখো এখানে এক্সাম্পলটা খুব ভালো করে তোমরা খেয়াল করবে। আমরা চাচ্ছি একদম বোর্ড পরীক্ষার মধ্যে ঠিক যেভাবে কোশ্চেনটা আসে, তো আমরা যেন বোর্ড পরীক্ষাতে তোমাদের প্রিপারেশনকে যথেষ্ট হেল্প করতে পারি। আমরা বোর্ড এক্সাম্পলকে একটা নিয়েছি, যেমন এখানে দেখো, ম্যানস ডিমান্ড নেভার কামস টু অ্যান এন্ড, ম্যানস ডিমান্ড নেভার কামস টু অ্যান এন্ড, হি ইজ নট স্যাটিসফাইড উইথ, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ আ রিলেটিভ ক্লজ। অর্থাৎ এখানে ভার্বকে রিলেটিভ ক্লজ দিয়ে মডিফাই করতে বলেছে। মাথায় রাখবা, যে ক্লজ রিলেটিভ প্রোনাউন দিয়ে, অর্থাৎ হোয়াট দিয়ে, হুইচ দিয়ে, দ্যাট দিয়ে শুরু হয় তাকে আমরা রিলেটিভ ক্লজ বলি। আবার যে শব্দগুচ্ছের মধ্যে আলাদা ইন্ডিপেন্ডেন্ট ভার্ব আছে, যে শব্দগুচ্ছের মধ্যে আলাদা ইন্ডিপেন্ডেন্ট ভার্ব আছে তাকে আমরা বলি হচ্ছে ক্লজ। আর ওই শব্দগুচ্ছ যদি রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় তাকে আমরা বলি হচ্ছে রিলেটিভ ক্লজ। তাহলে অর্থের দিকে খেয়াল রেখে এখানে আমরা শব্দগুচ্ছ বসাবো এবং ওই শব্দগুচ্ছটা শুরু হবে হচ্ছে রিলেটিভ প্রোনাউন দিয়ে। তাহলে ম্যানস ডিমান্ড নেভার কামস টু অ্যান এন্ড, হি ইজ নট স্যাটিসফাইড উইথ, সে সন্তুষ্ট নয়, হোয়াট হি হ্যাজ, তার যা আছে। অর্থাৎ আমরা কেউই আমাদের যা আছে সেটা নিয়ে আমরা কি না সন্তুষ্ট নয়। হি উইশেস টু হ্যাভ মেনি থিংস, সে আকাঙ্ক্ষা করে অনেক কিছু পেতে।
হুইচ মে বি ভেরি ডিফিকাল্ট, যেটা খুবই কঠিন হতে পারে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ, অর্থাৎ এখানে ইনফিনিটিভ বসাতে বলেছে। ইনফিনিটিভ মানে আমরা আগেই জানি, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে হবে হি উইশেস টু হ্যাভ মেনি থিংস which may be very difficult to attain হতে পারে, অথবা to acquire হতে পারে, অথবা to get হতে পারে, to gain হতে পারে। অর্থাৎ তুমি যাই বসাও না কেন তোমার স্ট্রাকচারটা হবে এরকম, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং এটি অর্থের সাথে সঙ্গতিপূর্ণ হবে। এরপর আসো, অ্যাজ আ হিউম্যান বিং, মানুষ হিসাবে, আই এম নট অ্যান এক্সেপশন টু দিস, আমি নিজেও এর থেকে আলাদা না, আমি নিজেও আমার যা আছে এটা নিয়ে সন্তুষ্ট নয়। আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। স্টাডি ইজ মাই ড্যাশ বিজনেস, প্রি মডিফাই দ্য নাউন, এখানে বিজনেস হচ্ছে নাউন, এটাকে প্রি মডিফাই করতে বলেছে। আমি আগেই বলেছি যখন নাউনকে মডিফাই করতে বলবে তখন তুমি বসাবো হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে আমরা বসাতে পারি স্টাডি ইজ মাই ড্যাশ বিজনেস, অর্থাৎ মেন বিজনেস বসাতে পারি। মেন এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। এরপর আসো, আই ফেস, ইউজ আ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার মানে যে কোনো সংখ্যাবাচক শব্দ আমরা বসাবো। আই ফেস, তাহলে আমরা এখানে মেনি বসাতে পারি, আই ফেস মেনি প্রবলেমস, অথবা লট অফ বসাতে পারি, অর্থাৎ যে কোনো শব্দ যেটা নাকি সংখ্যাকে বোঝাবে। স্টাডি ইজ, আই ফেস মেনি প্রবলেমস হোয়াইল স্টাডিং, পড়াশোনা করার সময় আমি অনেক সমস্যার মধ্যে পড়ি। সামটাইমস আই থিঙ্ক, মাঝে মাঝে আমি ভাবি, ইফ আই ওয়ার দ্য এডুকেশন মিনিস্টার, আমি যদি শিক্ষামন্ত্রী হতাম, আই উড সলভ মেনি অফ দ্য প্রবলেমস existing in ড্যাশ সিস্টেম। এখানে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, মনে আছে সবার, নাউন অ্যাডজেক্টিভ কিন্তু বসাইতে বলেছে। অর্থাৎ যদি বলতো ইউজ অ্যাডজেক্টিভ তাহলে তুমি অ্যাডজেক্টিভ বসাইতা, কিন্তু এখানে বসাইতে বলেছে হলো নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ তুমি বসাবো হচ্ছে নাউন। তাহলে সিস্টেমের আগে আমি একটা নাউন বসাবো, এখানে হবে এডুকেশন। এডুকেশন শব্দটা হচ্ছে নাউন, কিন্তু সিস্টেমের পূর্বে বসে কি সিস্টেম এটাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে এখানে হবে হচ্ছে এডুকেশন। এরপর আসো, এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ হিউম্যান বিংস। তো আমরা সবাই জানি যে মানুষের মৌলিক চাহিদার মধ্যে একটা হচ্ছে এডুকেশন। ইট ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ইয়ার্ডস্টিক অফ ডেভেলপমেন্ট। দ্য প্রসপারিটি অফ এ কান্ট্রি ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, অন দ্য নাম্বার অফ ড্যাশ পার্সন, অ্যাডজেক্টিভ বসাবো। দেখো আগের প্রশ্নে কিন্তু নাউন অ্যাডজেক্টিভ বসাইতে বলেছে, কিন্তু এখন বসাইতে বলেছে হলো অ্যাডজেক্টিভ। সরাসরি আমরা অ্যাডজেক্টিভ বসাবো। আমাদের শিক্ষিত মানুষের দরকার হয় এডুকেটেড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি এখানে নাউন অ্যাডজেক্টিভ বসাইতে বলতো আমরা বসাইতাম এডুকেশন, কিন্তু যখন বসাইতে বলেছে ইউজ অ্যাডজেক্টিভ তখন আমরা বসাবো এডুকেটেড পারসন ইন এ কান্ট্রি। বাট ইন মেনি কেসেস, অনেক ক্ষেত্রে, উই ফাইন্ড দ্যাট, আমরা খুঁজে পাই যে there are many faults in dash education. use possessive মানে আগেই বলেছি, পজিটিভ মানে হচ্ছে আওয়ার, পজিটিভ মানে হলো হিজ অথবা হার অথবা দেয়ার অথবা অ্যাপোস্ট্রফি এস। এখানে আমরা বসাতে পারি হলো আওয়ার এডুকেশন। আমাদের শিক্ষার মধ্যে অনেক রকমের সমস্যা আছে। এরপরে আসো, ইউজ পার্টিসিপল, যখন বলবে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল তখন তুমি আইএনজি বসাবা। যখন বলবে ইউজ পাস্ট পার্টিসিপল তখন তুমি পাস্ট পার্টিসিপল বসাবা। যখন শুধু বলবে ইউজ পার্টিসিপল তখন তুমি দেখবা এখানে কি প্রেজেন্ট পার্টিসিপল বসবে নাকি এখানে পাস্ট পার্টিসিপল বসবে। যদি কনটেক্সট অ্যালাউ করে, কনটেক্সট যদি বলে যে না এখানে প্রেজেন্ট পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল বসাবা। যেমন এখানে কনটেক্সট বলছে যে আসলে এখানে হবে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। তাহলে দেখো এখানে হবে হলো গেটিং সার্টিফিকেটস, অর্থাৎ সার্টিফিকেট পাওয়াটাই। গেটিং সার্টিফিকেটস ইজ নট দ্য অনলি মোটো অফ এডুকেশন, অর্থাৎ শুধু সার্টিফিকেট পাওয়াটাই শিক্ষার উদ্দেশ্য নয়। ইন আওয়ার কান্ট্রি মেনি স্টুডেন্টস হ্যাঙ্কার আফটার ইউজ পার্টিসিপল, আবার বলেছে মেনি স্টুডেন্ট হ্যাঙ্কার আফটার, আবার অবটেইনিং সার্টিফিকেটস, আবার বলতে পারি অবটেইনিং সার্টিফিকেটস উইদাউট ইউজ পার্টিসিপল, আবার উইদাউট ড্যাশ নলেজ। তাহলে উইদাউট আবার পার্টিসিপল, আবার গেইনিং নলেজ। তাহলে খেয়াল করো, যখন বলবে প্রেজেন্ট পার্টিসিপল তখন আইএনজি হবে, যখন বলবে পাস্ট পার্টিসিপল তখন পাস্ট পার্টিসিপল হবে। আর যদি উল্লেখ না করে কোন পার্টিসিপল, শুধু পার্টিসিপল ইউজ করতে বলেছে তখন এটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে অর্থাৎ আইএনজি হতে পারে, আর পাস্ট পার্টিসিপল হতে পারে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে। আমরা এবার যাচ্ছি হলো প্রোনাউন রেফারেন্সিং এ। অত্যন্ত কনফিউজিং কিন্তু আইটেম। আমার অসংখ্য স্টুডেন্ট প্রায়ই বলে থাকে যে স্যার প্রোনাউন রেফারেন্সিং আমরা বুঝতে পারি না, প্রোনাউন রেফারেন্সিং আমাদের ভুল হয়ে যাচ্ছে। এবং আরও মজার বিষয় হলো আমি ওদেরকে বলি প্রোনাউন রেফারেন্সিং তুমি পারবা কিনা এটা নির্ভর করবে হলো কোশ্চেন কীরকম হয়। অনেক সময় কোশ্চেনও কনফিউশন থাকে। আমরা জানি যে
প্রোনাউন রেফারেন্সিং একটা একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং প্যাসেজের মধ্যে 5টা জায়গাতে প্রোনাউন কিছুটা ভুল আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এরকমও হয় যে বোর্ড পরীক্ষাতে এরকম হয়েছে যে কোশ্চেন এসছে, আমরা খুঁজে দেখলাম, করবার সময় আমরা দেখলাম যেখানে 5টা না, এখানে 7টা আছে, এরকম 8টা আছে, এরকম হতে পারে। ঠিক আছে, তো প্রোনাউন রেফারেন্সিং এর ক্ষেত্রে খেয়াল রাখবা, প্রোনাউন রেফারেন্সিং কিছুই না, আমরা একদম সহজ করে আমি বলছি, প্রোনাউন রেফারেন্সিং এর ক্ষেত্রে যখন দেখবা কোনো একটা প্রোনাউন ভুলভাবে রিপ্রেজেন্ট করছে, কোনো একটা প্রোনাউন যখন ভুলভাবে রিপ্রেজেন্ট হয় তখন ওই ভুল প্রোনাউনকে তুমি ঠিক করে দিবা। একদম সহজ করে আমি বলি, যেমন এরকম যদি হয়, করিম ইজ এ গুড স্টুডেন্ট, করিম ইজ এ গুড স্টুডেন্ট, হি গোজ টু স্কুল এভরিডে, তাহলে হিটা হচ্ছে প্রোনাউন। আমি যদি প্রশ্ন করি এই হিটাকে, তাহলে তুমি বলবা এই হিটা হচ্ছে করিম, কারণ হি দ্বারা স্টার্ট হওয়া সেন্টেন্সের পূর্বে সেন্টেন্স ছিল একটা এবং ওখানে সাবজেক্ট ছিল একজন, সে হচ্ছে করিম। কিন্তু যখন এই সেন্টেন্সটাই আমি যদি এইভাবে বলি, করিম অ্যান্ড রহিম আর গুড স্টুডেন্টস, হি গোজ টু স্কুল এভরিডে, তখন কিন্তু কনফিউশন কাজ করছে, কারণ আগের সেন্টেন্সে বলছে করিম ভালো স্টুডেন্ট এবং রহিম ভালো স্টুডেন্ট, পরের সেন্টেন্সে বলছে হি গোজ টু স্কুল এভরিডে। এখন হতে পারে এই হিটা হচ্ছে করিম, হতে পারে এই হিটা হচ্ছে রহিম, আবার হতে পারে এই হিটা দুইজনেই হতে পারে। তাহলে এখন ওরা কি দুইজনে নিয়মিত স্কুলে যায়, প্রতিদিন স্কুলে যায়, নাকি ওরা শুধু করিম নিয়মিত স্কুলে যায়, নাকি শুধু রহিম নিয়মিত স্কুলে যায়, এটা নির্ভর করবে হলো পুরো স্ট্রাকচারটা পড়ার পরে। তুমি যদি দেখো যে আসলে দুইজনেই ভালো স্টুডেন্ট, দুইজনেই প্রতিনিয়ত স্কুলে যায়, তখন হি গোস হয়ে যাবে হচ্ছে দে গো, তখন হবে হি গোস হয়ে যাবে দে গো। আবার যখন দেখবা যে না, এটা আসলে দুইজন ভালো স্টুডেন্ট কিন্তু একজন খুব সিনসিয়ার আরেকজন অত সিনসিয়ার না, শুধু করিম যায়, তখন হির জায়গায় হবে হচ্ছে করিম। আমরা একদম বোর্ডের মতো করে একটা এক্সাম্পল দিচ্ছি, খুব ভালো করে খেয়াল করো। হিউম্যান বিংস হ্যাভ ইনভেন্টেড মেনি ইম্পর্টেন্ট থিংস সো ফার, হিউম্যান বিংস হ্যাভ ইনভেন্টেড, মানুষ আবিষ্কার করেছে, মেনি ইম্পর্টেন্ট থিংস, অনেক কিছু, সো ফার এখন পর্যন্ত, অ্যান্ড হি হ্যাজ brought great civilization to the world through this invention। আমরা পরে আমরা আলোচনা করতেছি, যা দেখাবো, আপাতত দেখে নাও। এখানে দেখো যে আমি যখন বলছি হিউম্যান বিংস, এই অংশটা কিন্তু প্লুরাল, হিউম্যান বিংস প্লুরাল, কিন্তু এই অংশটা হচ্ছে সিঙ্গুলার, তার মানে এখানে একটা ভুল আছে। আবার একটু মনে করে দিচ্ছি, যখন তুমি প্রোনাউন রেফারেন্সিং করবা তখন কোশ্চেন খুবই ভালো করে পড়তে হবে এবং পেন্সিল দিয়ে তুমি মার্ক করে ফেলবা যে আসলে কোন কোন ওয়ার্ডের মধ্যে ভুল আছে। যখন তুমি যদি দেখো যে না, মার্ক করতে করতে 6টা হয়ে গেছে, তখন তুমি আবার রিপিট করবা, আবার রিপিট করে দেখবা যে আসলে 6টা না, এটা হবে 5টা। আবার এরকম হতে পারে তুমি মার্ক করেছো এবং দেখলা যে এটা 4টা হয়েছে, তখন আবার ভালো করে পড়তে হবে যে আসলে কোন কোন ওয়ার্ডগুলো ভুল আছে। যেমন এখানে তুমি প্রথমেই দেখলা হিউম্যান বিংস হ্যাভ ইনভেন্টেড মেনি ইম্পর্টেন্ট থিংস সো ফার অ্যান্ড হি, ঠিক আছে, প্রথম অংশটা হলো প্লুরাল, এই অংশটা হচ্ছে সিঙ্গুলার, তার মানে এই জায়গায় ভুল আছে। has brought great civilization to the world through these inventions, এই ইনভেনশনগুলোর মধ্য দিয়েই আমাদের সভ্যতার ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন এনেছে। বাট দ্য গ্রেটেস্ট ইনভেনশন, সবচাইতে বড় আবিষ্কার, ইজ দ্য ইনভেনশন অফ আ হুইল, সবচাইতে বড় আবিষ্কার হচ্ছে চাকা, হুইচ ইজ আ সার্কুলার অবজেক্ট, যেটা হচ্ছে একটা গোল বস্তু, অ্যান্ড ক্যান রোটেট, এবং এটা চলতে পারে, ঘুরতে পারে, অ্যারাউন্ড দেয়ার এক্সিস। এখানে খেয়াল করো, এখানে আমরা দিয়েছি হলো দেয়ার, কিন্তু এখানে দিয়েছি হলো হুইল। এই দেয়ার আসলে হুইলকে মিন করবে, তার মানে হুইল হচ্ছে আমার সিঙ্গুলার, কিন্তু এটা হচ্ছে প্লুরাল, তার মানে এখানে আমাদের ভুল আছে। এক্সিস অ্যান্ড হেল্প ইজি মুভমেন্ট অফ থিংস অ্যাক্রস আ সারফেস। এরপরে আসো, দ্য হুইলস আর ইনফ্যাক্ট এভরিহোয়ার, আমরা সব জায়গায় কিন্তু চাকা দেখতে পাই। ঢাকা শহরে আমরা যারা আসি, বের হইলেই শুধু গাড়ি আর গাড়ি, আর গাড়ি মানে হলো চাকা। দ্যাট আর অন আওয়ার কার্স, এই দ্যাট কনফিউজিং, কিন্তু দ্যাট বোঝা যাচ্ছে না ঠিক মতো। দ্যাট বলতে আসলে হুইলকে বোঝাইছে। দ্যাট আর আওয়ার কার্স, ট্রেনস, প্লেনস, ওয়াগনস অ্যান্ড সো অন। এরপর আসো, দে ক্যানট ইমাজিন, দে ক্যানট ইমাজিন, কারা ইমাজিন করতে পারে না এটা বোঝা যাচ্ছে না, কারা ইমাজিন করতে পারছে না। দে ক্যানট ইমাজিন মডার্ন লাইফ উইদাউট হুইলস, অর্থাৎ হুইল ছাড়া আমরা আধুনিক জীবন কল্পনাই করতে পারি না। এই দেটাকে কিন্তু ক্লিয়ার না, তার মানে তুমি এখানে মার্ক করে রেখেছো যে এই দেটাকে ক্লিয়ার না, আমাকে কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। বাট উই ডু নট এক্স্যাক্টলি উই ডু নট নো, আমরা জানি না এক্স্যাক্টলি হুইচ মেড দ্য ফার্স্ট হুইল। ঠিক আছে, এখন আসো আমরা এটা ঠিক করে দিচ্ছি। হিউম্যান বিংস হ্যাভ ইনভেন্টেড মেনি ইম্পর্টেন্ট থিংস সো ফার অ্যান্ড হি হ্যাজ ব্রট, এখানে হচ্ছে হিউম্যান বিংস হচ্ছে প্লুরাল, এখানে হি হ্যাজ হয়ে যাবে হচ্ছে দে হ্যাভ। হি হ্যাজ হবে কি, দে হ্যাভ।
এরপর আসো, গ্রেট সিভিলাইজেশন টু দ্য ওয়ার্ল্ড থ্রু দিস ইনভেনশন, বাট দ্য greatest invention is the invention of a wheel which is a circular object and can rotate around there. There বলতে বোঝাইছে হলো হুইলকে, তার মানে আমি এখানে হবে হলো ইটস, আইটিএস মাথায় রাখবা। আইটিএস, আইটিএস আবার দুই রকমের, একটা হলো আইটি অ্যাপোস্ট্রফি এস, একটা হচ্ছে আইটিএস। আমরা যদি আইটি অ্যাপোস্ট্রফি এস দেই তাহলে কিন্তু এটা ইট ইজ বোঝাবে, কিন্তু আমরা যখন আইটিএস বলবো তখন এটা কিন্তু ইটস বোঝাবে। এখানে আইটিএস হবে its axis and help easy movement of things across a surface. এরপর আসো, the wheels are in fact everywhere, সব জায়গাতেই হুইল আছে। দ্যাট হবে হচ্ছে দে, দ্যাট হবে হচ্ছে দে অথবা দিজ। দে আর অন আওয়ার কার্স, ট্রেনস, প্লেনস, ওয়াগনস অ্যান্ড সো অন। এরপর আসো, দে ক্যানট ইমাজিন, তারা ইমাজিন করতে পারে না, নাকি আমরা ইমাজিন করতে পারি না? আমরা ইমাজিন করতে পারি না, তার মানে দে হবে হচ্ছে উই ক্যানট ইমাজিন মডার্ন লাইফ উইদাউট হুইলস, বাট উই ডো নট নো এক্স্যাক্টলি, আমরা জানি না আসলে হুইচ মেড দ্য ফার্স্ট হুইল। হুইচ কোনো ব্যক্তিকে বোঝাইছে, হুইচ কোনো সায়েন্টিস্টকে বোঝাইছে, তার মানে সায়েন্টিস্টকে অথবা কোনো ব্যক্তিকে আমরা হুইচ দিয়ে মিন করি না, এখানে হবে হচ্ছে হু। ঠিক আছে, এখন এক্সাম হলে তোমরা যেভাবে লিখতে হবে, তোমরা প্রথমে কোশ্চেনের মধ্যে মার্ক করে ফেলবা কোন কোন জায়গাতে ভুল আছে, এরপরে টোটাল যে প্যাসেজ দেওয়া থাকবে এটা পুরোটাই লিখতে হবে, এবং লিখবার সময় যেসব জায়গায় ভুল আছে ওই সব জায়গায় ঠিক করতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখবা, তুমি প্রোনাউনকে চেঞ্জ করেছো, হতে পারে প্রোনাউনটা ছিল সিঙ্গুলার, হবে হচ্ছে প্লুরাল। প্লুরাল প্রোনাউন করতে গিয়ে ভার্ব চেঞ্জ হতে পারে, তখন তুমি ভার্ব সহ চেঞ্জ করবা, কিন্তু ভার্ব সহ চেঞ্জ করলেও তুমি ভার্ব চেঞ্জকে কাউন্ট করবে না, তুমি কাউন্ট করবে হচ্ছে শুধু প্রোনাউনকে। তাহলে দেখো তো, আবার আমরা একটু রিপিট করতেছি, এখানে হবে হিউম্যান বিংস হ্যাভ ইনভেন্টেড মেনি ইম্পর্টেন্ট থিংস সো ফার অ্যান্ড দে হ্যাভ, এখানে হবে হচ্ছে দে হ্যাভ, আমি টোটালটা পড়ছি না যেহেতু আমরা পড়েছি। এরপরে এখানে হবে হচ্ছে ইটস, এখানে হবে হচ্ছে ইটস, এখানে হবে হচ্ছে দে অথবা দিজ, আর এখানে হবে হচ্ছে উই, এখানে হবে হচ্ছে হু। যেহেতু টোটাল প্যাসেজটা আমরা কয়েকবার পড়েছি, আমরা এটা রিপিটেশনের মধ্যে যাচ্ছি না। কানেক্টরস অত্যন্ত খুবই কনফিউজিং, অত্যন্ত ইম্পর্টেন্ট আইটেম কানেক্টরস। ঠিক আছে, কানেক্টরস কিন্তু কানেক্টরসের মজার বিষয় হলো যে দুর্বল স্টুডেন্ট, কিছুটা উইক ইংলিশে, সে কানেক্টরস পারে না। যে ভালো স্টুডেন্ট মানে এ প্লাস পাবে, গোল্ডেন পাবে, খুব ভালো জায়গায় চান্স পাবে, তারাও কানেক্টরস পারে না। কানেক্টরস খুবই কনফিউজিং, সেক্ষেত্রে আমরা আশ্বস্ত করছি কানেক্টরসের ক্ষেত্রে মাথায় রাখবা যে অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে, এবং তবে কানেক্টরসের ক্ষেত্রে যদি দেখি যে প্যারালাল অ্যান্সার ঠিক আছে, অর্থাৎ কানেক্টরসের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় একাধিক অ্যান্সার কারেক্ট হতে পারে, তবে আমরা যখন বোর্ডের খাতা দেখি তখন আমাদের কাছে একটা প্রিপেয়ার্ড অ্যান্সার শিট থাকে, সেখানে একাধিক অ্যান্সার দেয়া থাকবে, কিন্তু আমাদেরকে বলা থাকে যে একাধিক অ্যান্সারের বাইরেও অন্য কোনো অ্যান্সার যদি থাকে তাহলে আপনার নাম্বার দিয়ে দিবেন, কিন্তু তোমরা ওই রিস্কের মধ্যে যাবে না। তোমরা চেষ্টা করবা যে কানেক্টরসের অ্যান্সার বসাবার সময় তোমার অ্যান্সারটা যেন বোর্ড কর্তৃক প্রিপেয়ার্ড অ্যান্সারের মাঝখানে থাকে, অর্থাৎ এটা থাকবে তখনই যখন তুমি যথেষ্ট প্র্যাকটিস করে আসবা। যথেষ্ট প্র্যাকটিস করা ছাড়া অন্য কোনো নিয়ম দিয়ে কানেক্টরস কিন্তু পারা সম্ভব না। ঠিক আছে, আমরা দেখে নেই কানেক্টরস করবার ক্ষেত্রে কিছু টার্ম সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে, এবং কানেক্টরস কঠিন হবার পেছনে মূল কারণটা হচ্ছে যে আমরা অনেকগুলো কানেক্টরস আমাদের মাথায় আসে, আমরা যখন এক জায়গায় বসাবো তখন একটা আসে না, 4টা-5টা করে আসে, ওই 4টা-5টার মধ্যেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কোনটা আমি ইউজ করব। যেমন প্রথমে খেয়াল রাখতে হবে, যদি এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, তোমরা জানো প্যাসেজটা প্রথমেই প্যাসেজ ভালো করে পড়ে নিবা, প্রথমেই কিন্তু অ্যান্সার শুরু করবে না, প্রথমে প্যাসেজটা ভালো করে পড়ে নিতে হবে। প্যাসেজ যদি এরকম হয় যে বিখ্যাত কোনো ব্যক্তি নিয়ে প্যাসেজটা আছে তাহলে কানেক্টরসগুলো একরকম হবে, যদি কোনো আবিষ্কার নিয়ে থাকে তাহলে কানেক্টরসগুলো একরকম হবে, যদি কোনো ঐতিহাসিক ব্যাপার থাকে তাহলে কানেক্টরসগুলো একরকম হবে। টোটালটা প্রথমেই একবার পড়ে নিতে হবে। ঠিক আছে, তারপরেও কিছু বিষয় মাথায় রাখবা, যদি এরকম অর্থ প্রকাশ করে যে প্রথমত এরকম অর্থ প্রকাশ করতেছে, প্রথমত দ্বিতীয়ত, তাহলে সাধারণত ফার্স্টলি অথবা ফার্স্ট অফ অল বসে। এটা সাধারণত টু মেনটেন ক্রোনোলজি, অর্থাৎ তোমাকে বললো যে অনেকগুলো ডিমেরিটস আছে অথবা অনেকগুলো মেরিটস আছে, এরকম মাঝখানে একটা জায়গায় বলেছে, তখন তুমি অনেকগুলো মেরিটস যদি কয়েকটা সেন্টেন্সের মধ্যে থাকে, অর্থাৎ অনেকগুলো সুবিধা এক সেন্টেন্সের মধ্যে নেই, কয়েকটা সেন্টেন্সের মধ্যে পরপর আছে, সেক্ষেত্রে তুমি ফার্স্টলি সেকেন্ডলি এইসব ইউজ করবা। আমরা এখানে বলেছি এক কথায় ফার্স্টলি অথবা ফার্স্ট অফ অল হচ্ছে টু মেনটেন ক্রোনোলজি। যেমন কম্পিউটার হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস, তখন তুমি বললা ফার্স্ট অফ অল, প্রথমত থ্রু এ কম্পিউটার
উই ক্যান ইউজ ইন্টারনেট। কম্পিউটারে অনেকগুলো সুবিধা আছে। প্রথমত কম্পিউটারের মাধ্যমে আমরা ইন্টারনেটকে ব্যবহার করতে পারি। তখন পরে নিশ্চয়ই আরও কোনো সুবিধার কথা দেওয়া থাকবে, তখন তুমি সেকেন্ডলি দেবা, তখন তুমি থার্ডলি দেবা। তবে মাথায় রাখবে একদম 10th পর্যন্ত কিন্তু দেওয়া যাবে না, তুমি এটা ম্যাক্সিমাম 3rd পর্যন্ত রাখবা, এরপরেই তুমি ফাইনালি চলে যাবা। এরপরেও যদি দেখো যে না আরও সুবিধা আছে, আরও সুবিধার কথা উল্লেখ আছে, তখন তুমি মোর ওভার দিবা, বিসাইডস দিবা, এরকম কিছু। আমরা এক্সাম্পল দিচ্ছি, যেমন দেখো দেয়ার ফর আছে, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্টলি, এগুলো এক কথায় টু শো দ্য ইফেক্ট। অর্থাৎ যখন কোনো প্রভাবকে আমরা মিন করব, যখন কোনো ফলাফলকে মিন করব, ঠিক আছে, যখন আফটার ইফেক্টকে মিন করব, তখন সাধারণত আমরা দেয়ার ফর ব্যবহার করি, অথবা অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করি, অথবা অ্যাজ এ কনসিকুয়েন্স ব্যবহার করি, অথবা কনসিকুয়েন্টলি ব্যবহার করি। এর মানে হচ্ছে যেখানে তুমি দেয়ার ফর ব্যবহার করছো তার অনেক জায়গাতেই তুমি কনসিকুয়েন্টলি ব্যবহার করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ একাধিক অপশন দেওয়া থাকবে। এর যেমন এক্সাম্পল দিচ্ছি আমরা, হি ইজ নট সিনসিয়ার, সে আসলে সিনসিয়ার না, সে আন্তরিক না, ঠিক আছে। দেয়ার ফর হি সাফার্স, সেই জন্য সে ভোগান্তিতে পোহায়, ঠিক আছে। এখন এখানে তুমি ইচ্ছা করলে কিন্তু দেয়ার ফরের জায়গায় তুমি ইচ্ছা করলে কনসিকুয়েন্টলি দিতে পারতা, একই রকমের অর্থ মিন করতো। এরপর আসো সো বসে টু টেক দ্য ডিসিশন, অর্থাৎ অনেক রকমের কথাবার্তা বলা হয়েছে, এখন সিদ্ধান্ত নেবার জায়গা, ঠিক আছে। সিদ্ধান্ত নেবার ব্যাপার যখন আসবে, কোনো একটা বিষয়ে যখন আমরা সিদ্ধান্ত নেবার প্রসঙ্গ আসবে, তখন আমরা দিব হচ্ছে সো। যেমন স্মোকিং ইজ হার্মফুল, অর্থাৎ স্মোকিং খুবই ক্ষতিকর, সো উই শুড গিভ ইট আপ। যখন বলেছে স্মোকিং খুবই ক্ষতিকর, ঠিক আছে, তখন তুমি সিদ্ধান্ত নিচ্ছ যে এটাকে আমাদের ত্যাগ করতে হবে। ত্যাগ করবার বিষয়টা তোমার সিদ্ধান্ত। তোমার সামনে পরীক্ষা, তুমি ঠিক মতো পড়াশোনা করছো না, তোমার প্যারেন্টস বারবার বলছে যে তুমি পড়াশোনা করো, তুমি করছো না, কিন্তু এক পর্যায়ে তোমার মনে হয়েছে তোমার পড়াশোনা করা উচিত, তখন তুমি বলবা সো মাই এক্সাম ইজ গোয়িং অ্যাহেড, দ্যাটস ওয়াই সো উই নিড টু টেক দ্য প্রিপারেশন ফর স্টাডি, ফর ডুইং আ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। এরপরে আসো হাউএভার নেভারথেলেস, এটা খুব কনফিউজিং। যখন কোনো একটা প্রসঙ্গে কথা হচ্ছে কিন্তু হঠাৎ করে প্রসঙ্গটা চেঞ্জ হয়ে গেছে, এরকম ক্ষেত্রে আমরা সাধারণত হাউএভার অথবা নেভারথেলেস ব্যবহার করি। যেমন এখানে আমি বলেছি এক কথায় টু চেঞ্জ দ্য টপিকটা আমি হঠাৎ করে চেঞ্জ করে দিচ্ছি, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। যেমন তোমার ফ্রেন্ডে নিয়ে বসেছো, এক ফ্রেন্ড বললো যে আসলে সামনে পরীক্ষা, আরেক ফ্রেন্ড বললো সময় নেই, আরেক ফ্রেন্ড বললো আমরা কি করব, তখন তুমি হঠাৎ করে বললা যে যাই হোক আমাকে ভালো ফলাফল করতেই হবে, ওই যে সামনে পরীক্ষা, ওই যে সময় নেই, আমরা এখন কি করব, এত কথার মধ্যে তুমি প্রসঙ্গ কিছুটা শিফট করে তুমি বললা যে আমাদের ভালো ফলাফল কি করতে হবে। তোমরা কিন্তু কথা ভালো ফলাফল নিয়ে বলছিলে না। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, আওয়ার সিলেবাস ইজ কম্প্রিহেন্সিভ, আমাদের সিলেবাসটা অনেক বড়, আওয়ার সিলেবাস ইজ কম্প্রিহেন্সিভ, সিলেবাসটা অনেক বড়। হাউ এভার যাই হোক, উই হ্যাভ টু ডু আ গুড রেজাল্ট, অর্থাৎ সিলেবাস যে বড়, সিলেবাস নিয়ে তুমি কথা বলছো না, ঠিক আছে, তুমি কথা বলছো হলো তোমাকে ভালো ফলাফল করতে হবে। এরপর আসো বাট ইয়েট যদি থাকে, বাট ইয়েট হলো টু শো দ্য কন্ট্রাস্ট, একদম কন্ট্রাস্ট যদি মেন করে, অর্থাৎ তুমি প্রথম সেন্টেন্সে যা বলেছো পরের সেন্টেন্সে একদম বিপরীত যদি বোঝায়, তখন হবে হলো বাট অথবা ইয়েট। যেমন এখানে এক্সাম্পল দিয়েছি আমি, হি ওয়াজ সিক ইয়েট হি ডিড এ গুড রেজাল্ট, সে খুবই অসুস্থ ছিল, তারপরেও সে কি করেছে, ভালো রেজাল্ট করেছে। অর্থাৎ অসুস্থ থাকলে ভালো ফলাফল রেজাল্ট করবার কথা না, কিন্তু তারপরেও সে করেছে, তখন আমরা ইয়েট দেই, তখন আমরা কি দেই, ইয়েট দেই। এরপরে আসো হেন্স হচ্ছে এই কারণে অর্থ প্রকাশ করলে তখন আমরা হেন্স বলি। যেমন টু শো দ্য কজ, যখন কোনো কারণ বোঝাবে, এই কারণে, এরকম যদি বোঝায় তখন হেন্স আসে। যেমন মেনি পিপুল আর নট কনসিয়াস, অনেক মানুষ সচেতন না, হেন্স এই কারণে দে সাফার ফ্রম মেনি ডিজিজেস, এই কারণে তারা অনেক রকমের রোগে তারা ভোগে। তাহলে আবার একটু খেয়াল করো তো, আমি রিপিট করছি, প্রথমত দ্বিতীয়ত যদি বোঝায় তুমি দিবা হচ্ছে ফার্স্টলি অথবা ফার্স্ট অফ অল। এরপর আসো সেই জন্য যদি অর্থ প্রকাশ করে, ফলাফল যদি অর্থ প্রকাশ করে, কোনো প্রভাব যদি দেখায়, ঠিক আছে, তখন তুমি দিবা হচ্ছে হলো দেয়ার ফর অথবা অ্যাজ এ রেজাল্ট অথবা অ্যাজ এ কনসিকুয়েন্স অথবা কনসিকুয়েন্টলি। এরপরে আসো যখন কোনো সিদ্ধান্ত নেবার ব্যাপার আসে, যখন তুমি কোনো সিদ্ধান্ত নিতেছো, তখন তুমি বসাবা হচ্ছে সো। যখন প্রসঙ্গকে তুমি চেঞ্জ করবা, তখন তুমি দিবা হচ্ছে হাউ এভার অথবা নেভারথেলেস। এরপর যখন তুমি একদম কন্ট্রাস্টিং কোনো বিষয় আসবে, একদম বিপরীত ধর্মী, এরকম যদি হয়, তখন তুমি দিবা হচ্ছে বাট, তখন দিবা হচ্ছে ইয়েট। এরপর আসো এই কারণে, এরকম কোনো কারণ যদি বোঝায়, এই কারণে, এই হেতু, এরকম যদি বোঝায়, তখন আমরা দিব হচ্ছে হেন্স। এরপর আসো দাস মানে হচ্ছে এইভাবে, অর্থাৎ অনেকগুলো কথা তোমরা বলবে। যেমন একজন সে নিয়মিত পড়াশোনা করে, সে বাবা মার কথা শুনে, সে টিচারদের কথা শুনে,
সে হোম টাস্ক ভালো করে তারপর তুমি লাস্টে বললা যে এইভাবে সে ভালো ফলাফল করেছে, এইভাবে যে জীবনে সফল হয়েছে। তার মানে ডাজ কিন্তু প্রথমেই বসবে না। ডাজ ইউজ করতে হলে অনেকগুলো কনটেক্সট তোমাকে আনতে হবে, অর্থাৎ কোন প্রক্রিয়াতে সে কোনো কিছু করেছে ওই প্রক্রিয়াকে যখন মিন করে তখন শুধু খুলে রাখবা ডাজ হচ্ছে টু শো দ্য ওয়ে, কোনো প্রক্রিয়াকে আমরা বুঝাই এবং কোনো পদ্ধতিকে আমরা বুঝাই। যেমন হি ওয়াজ অলওয়েজ সিনসিয়ার, সে সবসময়ই সিনসিয়ার ছিল। ডাজ হি বিকেম সাকসেসফুল ইন লাইফ, ডাজ হি বিকাম সাকসেসফুল ইন লাইফ, ডাজ হি বিকেম সাকসেসফুল ইন লাইফ। ওকে, অর্থাৎ সে যে সফল হয়েছে, সফল হবার পেছনে মূল কারণটা হচ্ছে যে সফল হবার পেছনে মূল কারণটা হলো সে সবসময়ই কি ছিল, সিনসিয়ার ছিল। এরপর আসো অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি যদি বোঝায়, অর্থাৎ যদি এরকম হয় টু শো দ্য ডিফারেন্স বোঝায়, অর্থাৎ একদম সে ভালো সে হচ্ছে খারাপ, করিম ভালো রহিম খারাপ, ঠিক আছে, করিম নিয়মিত পড়াশোনা করে রহিম পড়াশোনা করে না, এরকম যদি হয় তখন আমরা অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি বসাই। যেমন আমি যদি বলি হি ইজ ভেরি ব্রিলিয়ান্ট, সে খুবই মেধাবী, অন দ্য আদার হ্যান্ড হিজ ব্রাদার ইজ ডাল হেডেড, তখন আমরা বসাবো অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি। এরপর আসো ফার্দার, বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর, কাছাকাছি, ঠিক আছে, যদি আরও অর্থ প্রকাশ করে, এছাড়া অর্থ প্রকাশ করে, আরও কিছু অর্থ প্রকাশ করে, তখন আমরা ফার্দার অথবা বিসাইডস অথবা মোর ওভার ব্যবহার করি, ফার্দার মোর ব্যবহার করি। একটা এক্সাম্পল দিচ্ছি এরকম, দ্য ম্যান হ্যাজ এ ফ্ল্যাট বিসাইডস হি হ্যাজ এ কার, অর্থাৎ তার ফ্ল্যাট আছে তার গাড়িও আছে, ঠিক আছে। এরপর আসো দো অলদো, দো অলদো কিছুটা সহজ, যদিও অর্থ যদি প্রকাশ করে, যদিও মনে রাখবে দো অলদো দিয়ে কোনো সেন্টেন্স যদি কানেক্ট হয় তাহলে একটা অংশ আরেক অংশের থেকে বিপরীত হবে। যেমন যদিও সে ভালো করে পড়াশোনা করেছে সে ভালো ফলাফল করতে পারে নাই, অথবা যদিও সে পড়াশোনা করে নাই সে ভালো ফলাফল করেছে। যেমন দো হি ইজ রিচ, যদিও সে ধনী, হি লিডস আ সিম্পল লাইফ, যদিও সে ধনী হি লিডস আ সিম্পল লাইফ, ঠিক আছে। এরকম দো অল দো ক্ষেত্রে এরকম বোঝায়। ইনস্টিড হচ্ছে পরিবর্তে, বোঝা যাচ্ছে ইনস্টিড হচ্ছে পরিবর্তে। যেমন হিজ ব্রাদার ডাজ নট হেল্প হিম, ইনস্টিড হি ডিস্টার্বস হিম, অথবা হি ডাজ নট টেক ম্যাথমেটিক্স, ইনস্টিড হি হ্যাজ টেকেন বায়োলজি। অর্থাৎ কোনো কিছুর পরিবর্তে যদি কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা ইনস্টিড ব্যবহার করি। এরপর আসো সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে, অর্থাৎ একই রকমভাবে যদি বোঝায় তখন আমরা সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে বোঝাই। যেমন দ্য ড্রাইভার ড্রোভ দ্য কার কেয়ারফুলি, ড্রাইভার অত্যন্ত কেয়ারফুলি গাড়ি চালিয়েছে। সিমিলারলি আই ফলোড হিম, একইভাবে আমি তাকে ফলো করছি। আমি রিপিট করছি, যদি এইভাবে এই পদ্ধতিতে বোঝায় তখন আমরা ডাজ বলি। যখন আমরা অন্য দিকে এরকম অর্থ প্রকাশ করছে তখন আমরা বোঝাই অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি। যদি আমরা আরও এছাড়াও যদি হয় তখন আমরা বলি ফার্দার, বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর। তবে সুবিধা আছে, যেখানে মোর ওভার বসবে তখন তুমি বিসাইডস বসিয়ে দিয়েছো, অসুবিধা নাই, আমরা কারেক্ট ধরে নিব। যদিও অর্থ প্রকাশ করলে দো অথবা অল দো, পরিবর্তে অর্থ যদি প্রকাশ করে তখন হবে হলো ইনস্টিড। আর সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে যদি অর্থ প্রকাশ করে, একইভাবে এরকম অর্থ যখন প্রকাশ করে তখন হয়তো সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে। ইফ অথবা প্রোভাইডেড দ্যাট যদি হয় অথবা প্রোভাইডিং দ্যাট যদি হয়, এটা হলো মনে রাখবে ইফ এবং প্রোভাইডেড দ্যাট একই রকম, অর্থাৎ প্রোভাইডেড দ্যাট থাকলে অথবা প্রোভাইডিং দ্যাট থাকলে পরে তখন এটা কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার আসবে। কন্ডিশনাল সেন্টেন্স আমরা কি শিখেছি? কন্ডিশনাল সেন্টেন্স আমরা শিখেছি একটা অংশ যদি প্রেজেন্ট থাকে অপর অংশ ফিউচার, তাহলে একইভাবে প্রোভাইডিং দ্যাট যুক্ত সেন্টেন্স যদি একটা অংশ প্রেজেন্ট থাকে অপর অংশ কি হবে? ফিউচার। একইভাবে কন্ডিশনাল সেন্টেন্স আমরা শিখেছি একটা অংশ যদি পাস্ট হয় অপর অংশ উড অথবা কুড প্লাস প্রেজেন্ট ফর্ম, প্রোভাইডিং দ্যাট থাকলেও তাই হবে। কন্ডিশনাল সেন্টেন্স আমরা শিখেছি একটা অংশ যদি পাস্ট পারফেক্ট হয় অপর অংশ হবে হচ্ছে উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, প্রোভাইডিং দ্যাট থাকলেও প্রোভাইডেড দ্যাট থাকলেও তাই হবে, ঠিক আছে। যেমন দ্য প্লেন উইল টেক অফ, প্লেনটা টেক অফ করবে, উড়ে যাবে, প্রোভাইডেড দ্যাট শর্ত থাকে যে দ্য ওয়েদার ইজ ফাইন, ঠিক আছে। তখন আমরা এখানে আগের অংশটা হচ্ছে ফিউচার এবং অপর অংশ আমরা কি নিয়েছি? প্রেজেন্ট নিয়েছি, অপর অংশটা আমরা প্রেজেন্ট নিয়েছি, ঠিক আছে। ওকে, আমরা একটা বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম্পল আমরা এখানে নিব। বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম্পলের ক্ষেত্রে খেয়াল করো, পড়ে নিচ্ছি আমরা। ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ সামাজিক জীব। ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ সামাজিক জীব। হি লিভস ইন এ সোসাইটি, সে সমাজে বাস করে। ড্যাশ হি ওয়ান্টস সাম পারসনস অ্যান্ড ফ্রেন্ডস উইথ হোম হি ক্যান শেয়ার হিজ থটস অ্যান্ড আইডিয়াস ফ্রিলি। তাহলে অর্থের দিকে তাকাও। কানেক্টরস করবার ক্ষেত্রে অর্থ, টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি যদি মিনিং বুঝতে না পারো, অর্থাৎ দুটা জিনিস ইম্পর্টেন্ট, অর্থাৎ যে শব্দ তুমি বসাবা
তার অর্থ, যে কানেক্টরস তুমি বসাবা তার অর্থ, এবং যে সেন্টেন্সের মাঝখানে তুমি কানেক্টরস বসাবা তার অর্থ খুবই ইম্পর্টেন্ট। এখানে অর্থটা দেখো, ম্যান ইজ আ সোশ্যাল বিং, মানুষ সামাজিক জীব, হি লিভস ইন আ সোসাইটি, সে সমাজে বাস করে, সেই জন্য হি ওয়ান্টস সাম পারসন অ্যান্ড ফ্রেন্ডস উইথ হোম হি ক্যান শেয়ার হিজ থটস অ্যান্ড আইডিয়াস ফ্রিলি। সেই জন্য সে চায় কিছু মানুষজন, সেই জন্য সে কিছু বন্ধু বান্ধব চায় যাদের সাথে সে তার আইডিয়াকে, তার চিন্তাগুলোকে সে শেয়ার করতে পারবে। তাহলে সেই জন্য হবে হচ্ছে হলো দেয়ারফর, আমরা আগেই শিখেছি, সেই জন্য অর্থ যদি প্রকাশ করে তাহলে সে কি হবে, এটা দেয়ারফর হবে। এরপর আসো ফ্রিলি, এরপর আসো ড্যাশ এভরিবডি উইথ হোম উই মিক্স, অর্থাৎ প্রত্যেকের সাথে, যাদের সাথে আমরা মিশি, অ্যান্ড কনভার্স এবং আলোচনা করি, ইজ নট আ ফ্রেন্ড ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম, অর্থাৎ যাদের আমরা অনেকের সাথে মিশতে চাই আমাদের আইডিয়াকে শেয়ার করবার জন্য, আমাদের চিন্তাকে শেয়ার করবার জন্য, কিন্তু যাদের সাথে আমরা মিশি কিন্তু কন্ট্রাস্টিং আইডিয়াস, তার মানে এখানে হবে হচ্ছে বাট, তার মানে সেই জন্য প্রকাশ করেছে, এখানে হয়েছে হলো দেয়ারফর, কিন্তু অর্থ প্রকাশ করেছে, এখানে হবে হচ্ছে বাট এভরিবডি উইথ হোম, যাদের সাথে, উই মিক্স, আমরা মিশি, অ্যান্ড কনভার্স এবং আলোচনা করি, ইজ নট আ ফ্রেন্ড ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম, এবং তারা সত্যিকার অর্থে কি না, বন্ধু না। ড্যাশ সাম, কেন বন্ধু না, সাম গেদার রাউন্ড, কারণ অনেকেই জড়ো হয় আমাদের চারপাশে, অনলি ইন আওয়ার প্রসপারিটি, আমাদের সাফল্যের সময়, ফর দেয়ার সেলফ ইন্টারেস্ট, তাদের স্বার্থের জন্য। তাহলে তুমি যে আগের সেন্টেন্সে বলেছো যে কিন্তু সবার, যাদের সাথে আমরা মিশি সবাই কিন্তু সত্যিকারের বন্ধু না, কারণ বলতে হবে, এখানে হবে কারণ অর্থ যদি প্রকাশ করে তখন হবে বিকজ, কারণ অর্থ প্রকাশ করলে কি হবে, বিকজ হবে, বিকজ সাম গেদার রাউন্ড আস অনলি ইন আওয়ার প্রসপারিটি ফর দেয়ার সেলফ ইন্টারেস্ট, কারণ অনেকেই আমাদের চারপাশে ভিড় করে আমাদের সাফল্যের সময়। We may face trouble or difficulty of any kind at any moment. We may face trouble or difficulty of any kind at any moment. আমরা যে কোনো সময় যে কোনো সমস্যার মধ্যে আমরা পড়তে পারি। ড্যাশ দে অল টুগেদার লিভ আস, তারা একসাথে আমাদেরকে ত্যাগ করে কখন, যখন আমরা কোনো বিপদের মধ্যে পড়ি, তাহলে যখন, অ্যাট দ্যাট টাইম, সেই সময়, অ্যাট দ্যাট টাইম, তাহলে সেই সময় অর্থ প্রকাশ করলে এখানে হবে হলো অ্যাট দ্যাট টাইম, সেই সময় বোঝালে অ্যাট দ্যাট হবে, অ্যাট দ্যাট টাইম দে অল টুগেদার লিভ আস, সেই সময় মানে কোন সময়, যখন আমরা বিপদের মধ্যে পড়ি। এরপর আসো ড্যাশ দে বিহেভ অ্যাজ ইফ দে ডিড নেভার মিট আস ইন আওয়ার লাইফ, তখন হচ্ছে দেন, তখন হচ্ছে এখানে কি, দেন, এরপর দেন অথবা এরপর অর্থ প্রকাশ করে, দেন তখন, দে বিহেভ, তারা আচরণ করে, অ্যাজ ইফ, যেন, দে ডিড নেভার মিট আস ইন আওয়ার লাইফ, অর্থাৎ আমাদেরকে তারা কখনো দেখেই নাই। এরপর আসো দ্য টেস্ট অফ আ রিয়াল ফ্রেন্ড কামস অনলি ইন মিসফরচুন, এইভাবে সত্যিকারের ভালো বন্ধু কারা, এটা মূলত বের হয় হচ্ছে আমরা যখন বিপদের মধ্যে থাকি, আমরা যখন ভালো অবস্থায় নেই, তখন সত্যিকারের ভালো ফ্রেন্ডকে আমরা বুঝতে পারি। তাহলে দাজ এইভাবে অর্থ প্রকাশ করলে পরে কি হয়, দাজ হয়, দাজ দ্য টেস্ট অফ আ রিয়াল ফ্রেন্ড কামস অনলি ইন মিসফরচুন, অর্থাৎ সত্যিকারের ভালো বন্ধুকে আমরা পাই আমাদের মিসফরচুনের সময়। এরপর আসো জি নাম্বারে আছে হলো দ্য ফলস ফ্রেন্ড শুড বি অ্যাভয়েডেড, এখন সিদ্ধান্ত নেবার বিষয়। আমরা যখন দেখলাম যে যারা ভালো বন্ধু নয়, তারা আমাদের বিপদের সময় আমাদের থাকে না, বিপদের সময় আমাদেরকে চিনতে পারে না, তারা শুধু আমাদের সাথে থাকে হচ্ছে আমরা যখন ভালো অবস্থায় আছি, সিদ্ধান্ত নেবার বিষয়। আগেই বলেছি যখন সিদ্ধান্ত নেবার বিষয় তখন তুমি সো দিবা, তাহলে এখানে হবে হলো সো দ্য ফলস ফ্রেন্ডস শুড বি অ্যাভয়েডেড, সুতরাং ফলস ফ্রেন্ডকে আমাদের কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। আ ফলস ফ্রেন্ড উইল নেভার কারেক্ট আস, ফলস ফ্রেন্ড কখনো আমাদেরকে কারেক্ট করবে না। ইফ উই মেক এনি মিস্টেক, আমরা যদি কোনো মিস্টেক করি। এরপর আসো ড্যাশ আ ট্রু ফ্রেন্ড উইল কারেক্ট আস, অন্যদিকে অর্থ প্রকাশ করলে পরে হবে হচ্ছে অন দি আদার হ্যান্ড, আমরা আগেই বলেছি অন দি আদার হ্যান্ড আ ট্রু ফ্রেন্ড উইল কারেক্ট আস, অন্যদিকে সত্যিকারের বন্ধু আমাদেরকে কারেক্ট করবে। এরপর আসো ড্যাশ হি উইল রিবিউক আস,
তাহলে সত্যিকারের বন্ধু আমাদেরকে কারেক্ট করবে এবং আরও আমাদের কি করতে পারে, আমরা যদি কোনো ভুল করি আমাদেরকে রিভিউ করতে পারে, সমালোচনা করতে পারে, তিরস্কার করতে পারে। ওরা তিরস্কার করবে যেন আমরা ভালো করি, তাহলে মোরওভার হবে এখানে, বিসাইডস হতে পারে, এগেইন হতে পারে। মোরওভার হি উইল রিভিউ আস লাইক অ্যান এল্ডার ব্রাদার ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় আমার ফ্রেন্ড আমার সাথে বিহেভ করবে হচ্ছে বড় ভাইয়ের মতো অথবা পিতার মতো। এরপর আসো ড্যাশ, হি ইজ ইভেন রেডি টু স্যাক্রিফাইস এনিথিং ফর ফ্রেন্ডশিপ, এমন কি, ঠিক আছে, এমন আরও যেটা করবে, আরও যদি বোঝায় তাহলে ফার্দার মোর অথবা ফার্দার অথবা মোরওভার, এখানে হবে ফার্দার মোর, যেহেতু আগে অনেকগুলো কথা আমরা বলে ফেলেছি, লাস্টে আমরা বলবো হচ্ছে ফার্দার মোর। তাহলে ফার্দার মোর হি ইজ ইভেন রেডি টু স্যাক্রিফাইস এনিথিং ফর ফ্রেন্ডশিপ। একটু পানি খেয়ে নিচ্ছি আমি। ওকে, আমরা কিন্তু মডিফায়ার সম্পর্কে আলোচনা করে ফেলেছি। আমরা প্রোনাউন রেফারেন্সিং সম্পর্কে আলোচনা করে ফেলেছি। আচ্ছা, মাঝখানে একটাই হবে। আমরা মডিফায়ার সম্পর্কে আলোচনা, ঠিক আছে, ওকে, আমরা পরের সেগমেন্টে আসবো, পরের সেগমেন্ট বাকি জিনিসগুলো নিয়ে আসবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।